আপনাদের বিপক্ষে কোনো কথা বললে এই আক্রমণটা কিভাবে আসে? কিন্তু কেউ যদি জামাতের পক্ষ থেকে যারা আদর্শিক সংগঠন করে, যারা আদর্শকে ওন করে, আমি মনে করি তারা এটা করলে এটা তাদের সাথে কখনো যাবে না। এই যে কেউ শহীদ হলে সে মনে করে নিজের ভাইকে হারিয়ে ফেলেছে, আবার কাউকে এতে তো কোনো সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা হচ্ছে কালেকটিভ মিথ্যা কথা বলায়, কালেকটিভ যে জিনিসটা করা হয় না সেই জিনিসটা তারা আরোপ করায়। আমি দেখি যে এই জিনিসটা মানে আমাকে যদি আপনি রেটিং করতে বলেন, আওয়ামী লীগ ওইগুলি করেছে, এনসিপি ওইগুলি করেছে, জামায়াত ইসলামী সবচেয়ে বেশি করেছে। আমি 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 আপনাকে শুরুতেই বললাম, আমি আপনাকে শুরুতেই বলেছি জামাত ইসলামের যখন আনন্দিত হয় সবাই মনে করে আমি সাপোজ জামাত ইসলাম এবার এই নতুন বাংলাদেশে আমরা দেখেছি যে যত বড় বড় পোস্ট গুলো আছে, হ্যাঁ, যেমন আমাদের সুপ্রিম কোর্টের বারে সহকারী অ্যাটর্নি জেনারেল বা 150 জন আমরা দেখেছি, তার মধ্যে হয়তো 10 জন থেকে 12 জন হচ্ছে জামাতের, আর বেশিরভাগই বিএনপির। কিন্তু বিএনপির যদি কোনো কিছু মানে অ্যাচিভমেন্ট হয় তাহলে তারা মনে করে পার্সোনালি আমি অ্যাচিভ করেছি, আর জামাতের যদি কোনো একজন সমর্থক যদি অ্যাচিভমেন্ট কোনো কিছু করে তাহলে প্রত্যেকেই মনে করে যে আমি এটা আনন্দটা আমার। এই জন্য জামাতের এই আনন্দের দিক থেকে তারা হচ্ছে কালেকটিভ হ্যাপিনেস, আবার হচ্ছে দুঃখের দিক থেকে তারা কেউ একজন ভাই আহত। আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে জামায়াতের কালেকটিভ হ্যাপিনেসের কথা যেটা বলতেছেন সেটা আমি মানিও, কালেকটিভ সডনেসের কথা যেটা মানে দুঃখের কথা যেটা আপনি বলতেছেন সেটাও আমি মানি। আমি আবারও বলি মানে এতে তো কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যখন জামায়াতের আমিরের সাথে কথা বলি, আমরা যখন আপনার সাথে কথা বলি, তখন আমরা একরকম প্রকাশ এবং প্রচার পাই। যখন আমরা দেখি যে আপনাদের বিপক্ষে কোনো কথা বললে এই আক্রমণটা কিভাবে আসে সেইটা আমাদের আরেকটা এটা খালিদ ভাই, এটা কিন্তু সবার ক্ষেত্রে আজকে আপনি যদি আজকের এই শোতে আমি বিএনপির বিরুদ্ধে যতগুলো কথা বলবো, যারা বিএনপির ম্যান পাওয়ার আছে, যদিও ওনারা অন্য কাজে ব্যস্ত, যদি সোশ্যাল মিডিয়া অথবা হচ্ছে যে ভালো কাজগুলো টক শো দেখায়, এত সময় কিন্তু বিএনপির লোকজনের বা বিএনপির ম্যান পাওয়ারের কিন্তু এত সময় নেই। কিন্তু জামাতের এই জায়গাটা ঠিক আছে, তারা হচ্ছে এই যে খালিদ ভাইয়ের একটা টক শো, এই টক শোতে অনেক কিছু শিখতে পারবো, অনেক কিছু সমালোচনা সংযোজন বিয়োজন হবে, আমার জ্ঞানের গভীরতা বাড়বে, এই জন্য যে আসে এটাকে আপনি তো সাধুবাদ জানানো উচিত। যে তারা আমি আপনাকে পড়ে শোনাই শহীদুল ওনার নাম। কেউ আপনাকে বকা দিলে তাকে জামায়াত মনে করেন, এটা একটা স্বপ্নদোষের মতো না ভাই। কেউ আমাকে বকা দিলে আমি তার সাথে এঙ্গেজ হইতে চেষ্টা করি, আমি দেখি তার ফেসবুক পেজে বা তার অন্যান্য সময় সে কি বলে, তো সেই জন্য আমি বুঝতে পারি। এই যে আপনি একটা কথা বললেন, এই কথাটা কি একটা জাতীয় টেলিভিশনে এইটা সরি মানে অনেক মানুষ এটা দেখে, জাতীয় টেলিভিশন না ধরেন, এটা ইয়াতে এটা বলার মতো কথা? আমি এগুলি প্রত্যেকটা কথা আমি এটা বলতে পারি আপনাকে, এটা আমি বললাম। কেউ আমাকে বকা দিলে আমি তাকে জামাত মনে করি, ব্যাপারটা এরকম না। একদম জামাতের নাম ধরেই, জামাতের কর্মীরাই, জামায়াতের লোকরাই দেয়, আমি এটা দেখেও দেখছি। অনেকে বলে কি, আমি বলি অ্যাডভোকেট হেলাল, আমি বলি অনেকে বলে যে এটা বট বাহিনী করছে, কিন্তু বট বাহিনী বলে কিন্তু কিছু নাই। প্রত্যেকটা বটের পিছনে একটা মানুষ আছে না, একটা মানুষ থাকে, মানুষ আছে, অবশ্যই অবশ্যই অবশ্যই। এখন বিষয়টা হচ্ছে আসলে আমরা মানুষকে সাউন্ডটা বন্ধ হয়ে গেছে না, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা খালিদ ভাই আমরা যেকোনো একটা আইডেন্টিফাই কিভাবে করি? আমরা আইডেন্টিফাই করি এভাবে যে আইডিটা হচ্ছে প্রোফাইল পিকচারটা কার দেয়া আছে। হ্যাঁ, আমি রিসেন্টলি আফ্রিকা গিয়েছি। আফ্রিকায় একজন আওয়ামী লীগের একজন নেতার সাথে আমার দেখা হয়েছে এই পূর্ব আফ্রিকায়। তো যাওয়ার পর ওনার মোবাইলটা আমি দেখলাম, ওনার মোবাইলে আমি কয়েকটা আইডি দেখলাম যে কোন একটা আইডির মধ্যে হচ্ছে আপনার জামাতের আমিরের না, আমি দেখেছি তার মোবাইলে, আমি দেখেছি। মোবাইল তো একটা ব্যক্তিগত ব্যাপার, বন্ধু না হইলে কাউকে কেউ দেখতে দেয় না। তার ওখানে সাইন ইন করা একটা বিএনপির একটা আইডি আছে আর একটা জামাতের একটা আইডি আছে। আপনি তার মোবাইল কি করে দেখলেন? এটা হচ্ছে তৃতীয় পক্ষ। তার মোবাইল কি করে দেখলেন? আমি একই হোটেলে ছিলাম, একই হোটেলে আমরা গল্প করতে করতে সামনে তার মোবাইলটা আপনি দেখেছেন? আমি সাধারণত দেখি না অন্যের মোবাইল এরকম করে। না, এটা দেখি না, এটা আমি নিজেও দেখি না। হঠাৎ হচ্ছে সে যে কোনো একটা টক শো আমাকে দেখাচ্ছে, টক শো দেখতে গিয়ে আমি এই জিনিসটা দেখলাম, একটা নোটিফিকেশন আসছে, নোটিফিকেশনটা দেখলাম যে হচ্ছে একটা ছবি দেখা যাচ্ছে, যে ছবিটা আমি দেখতে পেলাম, এই ছবিটা হচ্ছে জামাতের আমিরের ছবি দেয়া আছে। তখনই আমার একটু হলো, আমি মনে করি, আমি প্রথমত হচ্ছে আমি বলছি যে এটা যদি কেউ করে, এটা আমি প্রতিবাদ জানাচ্ছি, এটা করার কোনো ধরনের সুযোগ নেই। আমার মনে হয় অ্যাডভোকেট রাসেলের এই ব্যাপারে অবস্থান আমার কাছে কেন যেন মনে হচ্ছে তৃতীয় একটা পক্ষ, এই যে নিজেদের মধ্যে একটা জুলাইয়ের যারা আছে তাদেরকে একটা ডিসপিউট তৈরি করার জন্য যে কোনো একটা প্রক্রিয়া করতে পারে। কিন্তু কেউ যদি জামাতের পক্ষ থেকে যারা আদর্শিক সংগঠন করে, যারা আদর্শকে ওন করে,
আমি মনে করি তারা এটা করলে এটা তাদের সাথে কখনো যাবে না, এটা করলে আমি প্রতিবাদ জানিয়ে রাখলাম। ওকে, আমার মনে হয় অ্যাডভোকেট রাসেল বিষয়টি খুব পরিষ্কার করেছেন। আমি দুইটা একটু পড়ি। ফাহিম শেখ, এই দুজন ব্যক্তিকে আনলে কি আপনার দালালি বন্ধ হয়ে যাবে? আমার জন্য বলতেছেন উনি, সেটা আপনি 6 মাস ধরে আপনাকে মেসেজ করে যাচ্ছি, তারপর আপনি এই দুজন ব্যক্তিকে আনছেন না। একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আর আরেকজন হচ্ছেন ফরহাদ মজার। আমি চেষ্টা করেছিলাম ভাই ফরহাদ মজার বা আব্দুল্লাহ বিন রাজ্জাক, মানে ফরহাদ মজার আব্দুল্লাহ বিন রাজ্জাক বা ওরকম কারোর সাথে বসতে রাজি হন নাই। আমার দালালি বন্ধ হয়ে যাবে এটা নিয়ে আপনি অনেক কনসার্ন আছেন দেখে, সেজন্য আপনাকে ধন্যবাদ। আরেকজন আমাকে প্রশ্ন করেছেন যে আপনি কিভাবে মেপেছেন যে সবার থেকে জামাত শিবির গালাগাল বেশি করে? এটা সমালোচনার জন্যই সমালোচনা করা মাত্র। হইতে পারে ভাই, আমার বিবেচনায় ভুলও হইতে পারে। যাই হোক, অনেকে কিন্তু জামাত শিবিরকেও গালাগালি করেন, এই কথাও ঠিক, এই কথাও ঠিক। আর আমি অ্যাডভোকেট রাসেল আপনাকে একটা ছোট ওই প্রশ্নের একটা লেজের জায়গা থেকে একটু আমি বলতে চাই যে ইসলামী দলগুলো, আপনি একটু জাস্ট আইন কানুন এবং মানে তথ্যের ভিত্তিতে আপনি বলবেন যে ইসলামী দলগুলো একটা আরেকটা মানে সবাই এক প্ল্যাটফর্মে না আসার পেছনে কি কোনো কারণ রয়েছে, নাকি কারণটা স্রেফ রাজনীতি বলে আপনি মনে করেন, মানে পলিটিক্যাল? ধরেন না, আমি মনে করি ধরেন কওমি দেওবন্দি সুন্নিয়াত মাদ্রাসার অস্তিত্ব রাখবে না জামায়াত সরকার ক্ষমতা আসলে, এটা হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ বলতেছেন। অনেক ইসলামিক দল মনে করতেছেন, যেমন জমিয়তে উলামা ইসলামও কিন্তু মনে করতেছে যে জামায়াতরে আসলে ঠিক ইসলামী দলই বলা যাবে না। আপনার কাছে কি মনে হয় যে ইসলামী দলগুলির মধ্যে কি অনেক বেশি পার্থক্য বাংলাদেশে? আমি আসলে খালিদ ভাই, আমি এই জিনিসটা একটু দেখি, কারণ ইসলামকে যারা ওন করে তাদের মধ্যে হচ্ছে, আপনি দেখেন আল্লাহ রাসূল কিন্তু নিজে বলেছেন যে আমার পরবর্তীতে ইহুদিদের যদি 71টা দল হয়, খ্রিস্টানদের যদি 72টা হয়, তাহলে মুসলিম মানে ইসলাম যারা ওন করে তাদের মধ্যে 73টা দল হবে, এভাবে বলেছেন। তার মানে আপনি দেখেছেন আমাদের 4টা মাযহাব আছে, 4টা মাযহাবে 4 রকম। এবং আপনি প্রথম মাযহাব যখন আসছিল হাম্বলি, শাফি, এক একজন মাযহাবের এগেইনস্টে কমপক্ষে 10 থেকে 15টা বই লিখেছে আপনি। এবং কি কেউ কাউকে ইসলাম থেকে বের করে দিচ্ছে শুরুতে, কেউ কাউকে, এবং আপনি যে তাফসিরগুলো গুরুত্বপূর্ণ তাফসিরগুলো আমার মনে হয় যে অ্যাডভোকেট রাসেল আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। জি, তাফসিরে কাশরাফ যখন কাশরাফ সাহেব যখন লিখেছিলেন তখন কিন্তু ওনাকে কাফের ঘোষণা দেওয়া হয়েছিল। এজন্য ইসলামের দলের একটার মধ্যে আরেকজন এটা বলবে, কিন্তু এখন যে কাছাকাছি চলে আসছে। একসময় ইসলামী আন্দোলনও বলেছে, জামাতও ইসলামী আন্দোলনকে বলেছে, ইসলামী আন্দোলনকে জামাতকে বলেছে, কিন্তু এখন যে তাদের মধ্যে যে একটা ঐক্য, আমি মনে করি এটাকে কনফ্লিক্ট থিওরি বলে, দান্দিকতার মধ্যে নতুনত্ব পাবে। আমি এটাকে খারাপভাবে দেখি না, এখন কাছাকাছি চলে আসছে, এখন ঐক্য দেখেন। অবশ্যই আমার কাছে এই যে কাছাকাছি চলে আসছে, এটাই আমাদের দেশের জন্য একটা শুভ লক্ষণ যে তারা কাছাকাছি চলে আসছে। এখন কাউকে তারা আপনাকে প্রশ্নটা করে রাখি, ডক্টর সায়ন্তকে যেমন প্রশ্নটা করেছেন আমি আপনাকে প্রশ্নটা করে রাখি। আপনি বলছেন বটে কাছাকাছি চলে আসছে, কিন্তু আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি না কাছাকাছি চলে আসা। ভোটের সময়টার ব্যাপারটা এরকম, কিন্তু আপনি 4টা মাযহাব বা মাযহাব ছাড়া যারা আছেন, যারা নিজেদেরকে লামাযহাব বলেন, বা আপনি 73টা উপদল বা দলের কথা যেরকম বললেন, তারা খুব কাছাকাছি চলে আসছে, সেটা আমি দেখি না। এখন ইসলামী দল যদি বাংলাদেশে সরকার গঠন করে, ইসলামী শাসন কায়েম করতে এই দল উপদল এবং একজন আরেকজনকে যে কাফের বলা, এবং সেটা আপনি জানেন বাংলাদেশে বড় বড় মুফতি, বড় বড় মাওলানারাও কাফের বলেন। আমি হেফাজতের ইসলামীর আমির শাহ মহিবুল্লাহ বাবুনগরীর কথা বলতে পারি যে মানে তিনি আপনাদেরকে কি বলেন আপনি সেটা জানেন। আমি আরেকজন আলেমের কথা জানি যিনি আরেকটা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা আরেকজন আলেমকে কি বলেন সেটা আপনি জানেন। পরস্পর সেই ক্ষেত্রে আপনারা একটা ইউনিফাইড ইসলামী শাসন ব্যবস্থা কেমনে করবেন সেইটাও একটু আমাদেরকে একটু বলেন। আমি একটু আইন কানুন দিয়ে ব্যাপারটা বুঝতে চাই। আমি একটু ডক্টর সায়ন্তের কাছে যাই। ডক্টর সায়ন্ত, প্রশ্নটা করে রাখছিলাম যে মানে জামায়াতে ইসলামীকে যে আপনাদের এখন এত আমি খারাপ বলবো না, মানে কি জানি এত পরিত্যাজ্য মনে হইতেছে, এত কোনো সময় আপনাদের কাছে এত মুনাফেক মনে হইতেছে, এটা তো আগে কখনো মনে হয় নাই। জামায়াত আপনাদের সঙ্গে থেকে গেলে, বিএনপির সঙ্গে থেকে গেলে তো জামায়াতকে ভালোই লাগতো আপনাদের, মনে হয় আর কি। আমি বিভিন্ন করেছিলেন, বুঝতে পেরেছি। আমি খুব খোলা মনে একটু বিষয়টা ব্যাখ্যা করি। জি প্লিজ। তার আগে আমি একটা কনফিউশন দূর হলো, সেই জন্য রাসেলকে ধন্যবাদ জানাই যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা হেফাজত ইসলাম এবং জামায়াত ইসলাম এরা যে একজন এক মাযহাবের ছিল, এবং এখন যারা একজোটে আসছে, দূরত্ব কমে গেছে, এক মাযহাবে চলে আসছে, এটা আমার জানা ছিল না। এটা মাযহাবের প্রশ্নটা কিন্তু মাযহাবের প্রশ্ন না। ডক্টর সায়ন্ত, প্রশ্ন কিন্তু মাযহাব নিয়ে না। এটা বললেই আমি একটু বলি, অ্যাডভোকেট রাসেল আমি একটু বলি, প্রশ্নটা মাযহাবের একটা এক্সাম্পল বলেছিলাম না, মাযহাবটা একটা এক্সাম্পল। আচ্ছা ঠিক আছে, আমি এক্সাম্পল, আমি বলছি উনি বলছেন
এইটা খুবই এটাকেও- সিগনিফিকেন্ট, উনি দেখতেছেন যে এটা কাছাকাছি চলে আসছে, এইটা আমি না, পরে এটা নিয়ে আমি কথা আমি বলবো। জি। আমি কাছাকাছি চলে আসছে মনে হচ্ছে তার, যেটা আমারও মনে হচ্ছে, কিন্তু এটা সাময়িক। সেটা এই বিএনপি আর জামায়াতের যে আন্ডারস্ট্যান্ডিং, এবং এই যে কখনো মোনাফেক বলা, কখনো না বলা, এবং এই যে এই ধর্মভিত্তিক দলগুলোর কখনো একে অপরকে ইসলামী না এরকম বলা, আবার কখনো কাছাকাছি চলে আসা, এই সবগুলোই আসলে স্বার্থ সংশ্লিষ্ট ঐক্য যখন থাকে, তখন তারা একে অপরের যে দোষ ত্রুটি আছে সেটা নিয়ে বলে না। যখন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাঘাত ঘটে, তখন তারা একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ট্রেডিশনাল ব্যাড সাইড। আপনি দেখেন যে 1971 সনে পরাজিত, গণহত্যার দায়ে অভিযুক্ত একটা দল, তাদের সঙ্গে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের রাজনৈতিক শক্তি তৎকালীন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দেওয়া সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করা জেড ফোর্সের অধিনায়ক একজন লোক, তার গড়া দল, তাদের সঙ্গে তো এই জামায়াত ইসলামের ঐক্য হবার কথা ছিল না। দুই দলের সময় দুই সময় ঐক্য হয়েছে, বিএনপির সঙ্গে নির্বাচনী জোট হয়েছে, একসঙ্গে সরকার গঠন করেছে, দীর্ঘদিন ছিল। কিন্তু আওয়ামী লীগের সঙ্গে ঐক্য, কৌশলগত জোট বা টেকনিক্যাল অ্যালায়েন্স জামাত ইসলামের হয়েছে, যেটা হওয়ার কথা ছিল না। আবার একইভাবে জাতীয় পার্টি একটা পতিত স্বৈরাচার, যাদেরকে 86-তে জামায়াত এবং আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সার্ভাইভ করাইতে হেল্প করলেও নির্বাচনে গিয়ে 90-এর অভ্যুত্থান কিন্তু সবাই মিলেই ঘটিয়েছে, যাকে আপনার পতন ঘটালো স্বৈরাচার বলে, সেই স্বৈরাচারকে কিন্তু এই জাতীয় এই বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ই কিন্তু বিভিন্ন সময় জোটে নিয়েছে, এবং এই জামায়াত ইসলামী উভয়ের সঙ্গেই জাতীয় পার্টি সহই কিন্তু ছিল। ধর্মভিত্তিক দলগুলো এই তারা একে অপরকে কাফের ঘোষণা করে, এই একে অপরকে ইসলামী নয় এরকম আখ্যা দেয়, আবার তারা ঐক্য হয়। এই সমস্ত কিছু একটা পলিটিক্যাল ইকুয়েশনের মধ্যে হয়। এইটা বাংলাদেশের রাজনীতির ব্যাড সাইড। এই দোষের